আমি আমার মেয়েকে দেখতে দক্ষিণ কোরিয়া গিয়েছিলাম। কয়েক বছর আগে আমার মেয়ে রূপালী এক কোরিয়ান ছেলেকে বিয়ে করে সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল। সেখানে গিয়ে আমি কখনো ভাবিনি এমন একটি গোপন সত্য আমার কানে আসবে, যা আমার মেয়ের পুরো জীবনটাই বদলে দিতে পারে। রূপালী কয়েক বছর আগে কাজের উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়ায় গিয়েছিল। সেখানেই তার পরিচয় হয়েছিল রাতুলের সঙ্গে। খুব অল্প সময়ের মধ্যেই তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এরপর একসময় তারা বিয়ের সিদ্ধান্ত নেয় এবং বিয়ের পর রূপালী দক্ষিণ কোরিয়াতেই স্বামীর সঙ্গে বসবাস শুরু করে। শুরু থেকে রাতুল আমার সঙ্গে সবসময় ইংরেজিতে কথা বলতো। প্রথমবার যখন তার সাথে আমার দেখা হয়েছিল, তখনই তাকে আমার ভালো লেগে গিয়েছিল। তাকে বেশ ভদ্র, যত্নশীল আর দায়িত্বশীল মনে হয়েছিল। সবচেয়ে বড় কথা, সে রূপালীর প্রতি খুবই যত্নশীল ছিল। মেয়েটির ছোটোখাটো প্রয়োজনের দিকেও সে খেয়াল রাখত এবং তাকে সুখী রাখার জন্য সবসময় চেষ্টা করত। একজন মা হিসেবে আমি এর বেশি আর কি চাইতে পারতাম। মেয়ের বিয়ের কয়েক বছর পর অবশেষে আমি তাকে দেখতে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সত্যি বলতে, রূপালীকে আমি ভীষণ মিস করতাম, যদিও সবার সামনে সেটা খুব একটা প্রকাশ করতাম না। বিমানবন্দরে রূপালী আর রাতুল যখন আমাকে নিতে এলো, মেয়েকে দেখার আনন্দে আমার চোখে পানি চলে এসেছিল। অনেকদিন পর নিজের মেয়েকে কাছে পেয়ে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে সুখী মা যেন আমি। রূপালী আমাকে তাদের বাড়িতে নিয়ে গিয়ে অতিথি কক্ষে থাকার ব্যবস্থা করলো। এরপর বেশ আনন্দের সঙ্গে আমাকে জানালো পরের সন্ধ্যায় রাতুলের বাবা মা আমাদের সঙ্গে রাতের খাবার খেতে আসবেন। তাদের সঙ্গে আমাদের আগে মাত্র একবার দেখা হয়েছিল, রূপালী আর রাতুলের বিয়ের সময়। যতদূর মনে পড়ে, সেদিন তারা আমাদের সঙ্গে বেশ আন্তরিক ও ভদ্র আচরণ করেছিলেন। তাই তাদের সঙ্গে আবার দেখা করার জন্য আমিও মনে মনে বেশ আগ্রহী হয়ে উঠেছিলাম। কিন্তু পরের সন্ধ্যায় হঠাৎ একটি সমস্যা হলো। রূপালী অফিসের কাজে আটকে যাওয়ায় বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। এর মধ্যে রাতুলের বাবা আব্দুল হাই এবং মা রওশনারা বাড়িতে এসে পৌঁছালেন। রূপালী তখনও না ফেরায় আমি রান্নাঘরে গিয়ে কয়েক ধরনের হালকা খাবার প্রস্তুত করতে শুরু করলাম। সবাইকে বসিয়ে রাখার চেয়ে কিছু একটা কাজে ব্যস্ত থাকাই আমার কাছে ভালো মনে হচ্ছিল। একসময় রওশনারা বাথরুমে যাওয়ার জন্য সেখান থেকে উঠে গেলেন। ফলে খাবার টেবিলে শুধু রাতুল ও তার বাবা আব্দুল হাই বসে রইলেন। আমি রান্নাঘর থেকে ডাইনিংয়ের দিকে খাবার নিয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই আব্দুল হাই হঠাৎ ইংরেজিতে কথা বলা বন্ধ করে কোরিয়ান ভাষায় রাতুলের সঙ্গে কথা বলা শুরু করলেন। তার মুখ মুহূর্তের মধ্যে রাগে লাল হয়ে উঠল। কণ্ঠস্বরও আগের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে গেল। স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি ভীষণ রেগে আছেন। রাতুলও তার বাবার সঙ্গে কোরিয়ান ভাষায় কথা বলতে শুরু করলো। তারা দুজনেই খুব স্বাভাবিকভাবে নিজেদের মধ্যে কথা বলছিল, কারণ তারা ধরে নিয়েছিল আমি তাদের একটি কথাও বুঝতে পারবো না। কিন্তু তারা জানতো না, রূপালী বিয়ের পর থেকেই আমি গোপনে কোরিয়ান ভাষা শেখা শুরু করেছিলাম। আমি কখনো কাউকে বিষয়টি জানাইনি। অবসর পেলেই আমি চুপচাপ কোরিয়ান ভাষা শেখার চেষ্টা করতাম, কারণ আমার মেয়ে যে দেশে নিজের নতুন জীবন শুরু করেছে, সেই দেশের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে আমিও কিছুটা জানতে চেয়েছিলাম। আমি অবশ্য কোরিয়ান ভাষায় পুরোপুরি সাবলীল ছিলাম না, কিন্তু রাতুল যতটা ভেবেছিল তার চেয়ে অনেক বেশি বুঝতে পারতাম। আর আব্দুল হাইয়ের পরের কথাটি শুনে আমি দরজার কাছে দাঁড়িয়ে যেন পাথর হয়ে গেলাম। তিনি কোরিয়ান ভাষায় রাগী কণ্ঠে বললেন, আর কতদিন রূপালীর কাছ থেকে এই সত্যটা লুকিয়ে রাখবে? তুমি ওর যোগ্য নও। তুমি এই পরিবারের জন্য লজ্জা বয়ে আনছো। কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। রাতুল সঙ্গে সঙ্গে তার বাবাকে উত্তর দিল, আপনি এসবের মধ্যে নিজেকে জড়াবেন না। আপনি জানেন আমি কেন তাকে বিয়ে করেছি। আপনি খুব ভালো করেই জানেন আমার কি প্রয়োজন। কেউ কোনোদিন এসব জানতে পারবে না। আমি কয়েক মুহূর্তের জন্য যেন শ্বাস নিতেই ভুলে গেলাম। সে কেন আমার মেয়েকে বিয়ে করেছে, তার কি প্রয়োজন, কি এমন সত্য যা আমার মেয়ের কাছ থেকে লুকিয়ে রাখা হচ্ছে। আমি রান্নাঘরের আড়ালে দাঁড়িয়ে নিঃশব্দে তাদের কথোপকথন শুনতে লাগলাম। আব্দুল হাই এবার আরও নিচু স্বরে বললেন, রূপালী অথবা তার মা যদি জানতে পারে তুমি কি করেছ, তাহলে তুমি বড় ধরনের সমস্যায় পড়ে যাবে। রাতুলের কণ্ঠস্বরও এবার অনেক নিচু হয়ে গেল। সে বলল, হ্যাঁ আমি জানি, আমি জানি তারা আমাকে ঘৃণা করবে।
আমি জানি যে আমি। এরপর সে আরও কিছু বলল, আর তার পরের কথাগুলো শুনে আমার হাঁটুর নিচ থেকে যেন মাটি সরে গেল। আমার জামাই যে গোপন বিষয়টি এতদিন লুকিয়ে রেখেছিল, সেটি কোনো ছোটোখাটো ব্যাপার ছিল না। সেই গোপন বিষয়টি সরাসরি আমার মেয়ে রূপালীর সঙ্গে জড়িত। এমন একটি সত্য যা প্রকাশ পেলে রূপালী তার স্বামীকে যেভাবে দেখে এসেছে, সেই ধারণাটাই সম্পূর্ণ বদলে যেতে পারে। আমার শরীর কাঁপতে শুরু করলো। মনে হচ্ছিল আমি যদি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকি, তাহলে তারা আমাকে দেখে ফেলবে। তাই দুজনের কেউ বুঝতে পারার আগেই আমি ধীরে ধীরে দরজার আড়াল থেকে সরে এলাম। তারপর দ্রুত নিজের ফোনটি হাতে নিয়ে বাইরে বেরিয়ে গেলাম। এমনকি ঠিকমতো জুতা পরার কথাও আমার মনে ছিল না। পায়ে শুধু স্লিপার, হাত কাঁপছিল, বুকের ভেতরটা ধুকপুক করছিল। তবু আমি দ্রুত ফোনে রূপালীর নম্বর খুঁজতে শুরু করলাম, কারণ রাতুল ও তার বাবার পুরো কথোপকথনের কিছু অংশ শোনার পর আমার মাথায় তখন শুধু একটা কথাই ঘুরছিল, আমার মেয়েকে সত্যটা জানতেই হবে, আর সেটা জানাতে হবে এখনই। ফোনটা হাতে নিয়ে আমি যখন বাড়ির বাইরে বেরিয়ে এলাম, তখনও আমার মাথার ভেতর শুধু রাতুল আর তার বাবার কথাগুলোই ঘুরপাক খাচ্ছিল। এতদিন যাকে আমি আমার মেয়ের জন্য একজন আদর্শ স্বামী বলে মনে করেছি, সেই মানুষটি জীবনে এমন একটি ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে যা আমার মেয়ে জানে না। আর সবচেয়ে বড় প্রশ্ন, রাতুল কেন বলল? তুমি জানো আমি কেন তাকে বিয়ে করেছি? তুমি খুব ভালো করে জানো আমার কি প্রয়োজন। কথাগুলো বারবার আমার কানে বাজছিল। আমি ফোন স্ক্রিনের রূপালীর নামের দিকে তাকিয়েছিলাম, কিন্তু কল করার সাহস পাচ্ছিলাম না। কি বলবো তাকে? কিভাবে বলবো যে তার স্বামী ও শ্বশুরের কথোপকথন আমি গোপনে শুনেছি? আর যদি আমি ভুল শুনে থাকি, যদি কথাগুলোর কোনো অর্থও থাকে? কিন্তু আমার মায়ের মন বলছিল বিষয়টা স্বাভাবিক নয়। আমি শেষ পর্যন্ত রূপালীকে ফোন করলাম। কয়েকবার রিং হওয়ার পর সে ফোন ধরল। ওপাশ থেকে ক্লান্ত কিন্তু স্বাভাবিক কণ্ঠে বলল, মা, তুমি কোথায়? আমি আর একটু পরে বাসায় পৌঁছে যাব। তুমি ঠিক আছো তো? মেয়ের কণ্ঠ শুনেই আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি চাইলেই তখন সব কিছু বলে দিতে পারতাম, কিন্তু কেন যেন পারলাম না। মনে হলো ফোনে এমন কোনো কথা বলা ঠিক হবে না, কারণ আমি জানতাম না রাতুল তখন কোথায় আছে, কিংবা তার বাবা মা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। তাই নিজেকে সামলে আমি বললাম, হ্যাঁ মা, আমি ঠিক আছি। তুমি তাড়াহুড়ো করে এসো না, সাবধানে এসো। রূপালী একটু অবাক হয়ে বলল, তোমার গলার স্বর এমন লাগছে কেন? কিছু হয়েছে? আমি জোর করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বললাম, না রে, কিছু হয়নি, মাথাটা একটু ধরেছে। মেয়েটা আর কিছু জিজ্ঞেস করলো না, শুধু বলল, ঠিক আছে মা, আমি আসছি। ফোন কেটে দেওয়ার পর আমি বাড়ির সামনে দাঁড়িয়ে রইলাম। ভেতরে ফিরে যাওয়ার সাহস হচ্ছিল না। কয়েক মিনিট পর মনে হলো এভাবে বাইরে থাকলে আরও সন্দেহের সৃষ্টি হবে। তাই ধীরে ধীরে আবার বাড়ির ভেতরেই ঢুকলাম। ডাইনিং রুমে তখন রাতুল ও তার বাবা আগের মতোই বসেছিল। অবাক করার বিষয় হলো তাদের মুখে তখন আর রাগের কোনো চিহ্ন নেই, বরং দুজনেই এমনভাবে বসেছিল যেন কিছুই ঘটেনি। রওশনারাও বাথরুম থেকে ফিরে এসে হাসি মুখে আমার সঙ্গে কথা বলতে শুরু করলেন। তিনি বললেন, আপনি কোথায় চলে গিয়েছিলেন? আমরা তো ভাবছিলাম আপনি হয়তো কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। আমি মৃদু হেসে বললাম, না, একটু বাইরে গিয়েছিলাম। কথাটা বলার সময় আমার নিজের কণ্ঠস্বরই আমার কাছে অচেনা লাগছিল। রাতুলও আমার দিকে তাকিয়ে হাসল। তার চোখে কোনো অস্বাভাবিকতা ছিল না। সে স্বাভাবিকভাবেই বলল, মা, আপনি কি অসুস্থ বোধ করছেন? আপনার মুখটা একটু ফ্যাকাশে লাগছে। আমি তার দিকে তাকিয়ে রইলাম। কয়েক ঘন্টা আগেও এই ছেলেটার প্রতি আমার মনে যে বিশ্বাস ছিল, সেটাই যেন মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেছে। অথচ সে এমনভাবে আমার খোঁজ নিচ্ছিল যেন সত্যিই সে আমার খুব আপন কেউ। আমি শুধু মাথা নেড়ে বললাম, না, আমি ঠিক আছি। কিন্তু মনে মনে ভাবছিলাম এই মানুষটার মুখের আড়ালে আসলে কি লুকিয়ে আছে। কিছুক্ষণ পর দরজার শব্দ হলো। রূপালী বাড়িতে ফিরে এসেছে। দরজা খুলে সে হাসি মুখে বলল, মা। তারপর আমাকে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে মনে হলো যদি সত্যি তার জীবনে কোনো ভয়ঙ্কর বিপদ থেকে থাকে, তাহলে আমি যে কোনো মূল্যেই তাকে রক্ষা করব। রূপালী আমার মুখের দিকে তাকিয়ে বলল, মা, তুমি কাঁদছো কেন? আমি দ্রুত চোখ মুছে বললাম, কোথায়? না তো। সে আমার মুখ দুহাত দিয়ে ধরে বলল, আমি তোমাকে চিনি মা,
তুমি কিছু একটা লুকাচ্ছ। কথাটা শুনে আমার বুক কেঁপে উঠল। আমি একবার রাতুলের দিকে তাকালাম। সে তখন আমাদের দিকে তাকিয়ে মৃদু হাসছিল। তার বাবা মা বসেছিলেন। সেই মুহূর্তে আমি বুঝলাম এখানে বসে কোনো কথা বলা যাবে না। তাই আমি রূপালীকে বললাম, তুই আগে অতিথিদের সঙ্গে বস, আমি একটু ঘরে যাচ্ছি। রূপালী অবাক হয়ে বলল, কেন মা? আমি কোনো উত্তর না দিয়ে নিজের ঘরের দিকে চলে গেলাম। ঘরে ঢুকে দরজা বন্ধ করার পর আমি বিছানায় বসে পড়লাম। আমার হাত তখনও কাঁপছিল। আমি নিজের ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। হঠাৎ মনে হলো, আমি যে কথাগুলো শুনেছি সেগুলো যদি ভুলে যাই। তাই ফোনের নোটে আমি যতটুকু মনে রাখতে পারছিলাম সব লিখে রাখলাম। রূপালী অথবা তার মা যদি জানতে পারে তুমি করেছো, এই বাক্যটা লিখতে গিয়ে আমার হাত থেমে গেল। কি করেছে রাতুল? কে এমন করেছে যার জন্য তার নিজের বাবা তাকে বলছে যে সত্যিটা প্রকাশ পেলে সে বড় ধরনের সমস্যায় পড়বে? আরেকটা বিষয় আমাকে আরও বেশি ভাবিয়ে তুলছিল। আব্দুল হাই বলেছিলেন, তুমি এই পরিবারের জন্য লজ্জা বয়ে আনছো। একজন বাবা কেন নিজের ছেলেকে এমন কথা বলবেন? কি এমন অপরাধ করেছে তার ছেলে? আর রাতুল কেন বলল? আমি জানি তারা আমাকে ঘৃণা করবে। কারা তাকে ঘৃণা করবে? শুধু আমি আর রূপালী, নাকি আরও কেউ? ঠিক তখনই আমার ফোনে একটি মেসেজ এলো। আমি ভেবেছিলাম হয়তো রূপালী কিছু লিখেছে, কিন্তু স্ক্রিনে যে নামটি দেখলাম সেটি দেখে আমার বুকের ভেতরটা হঠাৎ ধক করে উঠল। মেসেজটি এসেছিল একটি অচেনা কোরিয়ান নম্বর থেকে। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো ভুল নম্বরে মেসেজ এসেছে, কিন্তু মেসেজটি অনুবাদ করার পর আমার হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। সেখানে লেখা ছিল, আপনি যদি সত্যি রূপালীর মা হন তাহলে আজ রাতে কোনোভাবেই তাকে একা রাতুলের সঙ্গে থাকতে দেবেন না। আমি কয়েক সেকেন্ড ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। আমার মাথা কাজ করছিল না। কে এই মানুষ? সে আমার নম্বর পেল কিভাবে? সে জানে আমি রূপালীর মা। এটা কিভাবে সম্ভব? আর সবচেয়ে বড় কথা, সে কেন আমাকে সতর্ক করছে? আমি সঙ্গে সঙ্গে সেই নম্বরে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু ফোন বন্ধ। আবার কল করলাম, একই অবস্থা। তারপর আরেকটি মেসেজ এলো, এবার মাত্র একটি বাক্য, আপনি যা শুনেছেন সেটা সত্যের মাত্র অর্ধেক। আমার বুকের ভেতর কেউ যেন পাথর ছুঁড়ে মারল। আমি দ্রুত দরজার কাছে গিয়ে কান পাতলাম। বাইরে থেকে রূপালী ও রাতুলের হাসির শব্দ আসছিল। সবকিছু যেন স্বাভাবিক, অথচ আমি জানতাম এই স্বাভাবিকতার আড়ালে ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। আমি দরজা খুলে বাইরে বের হওয়ার আগেই হঠাৎ করিডোরে রাতুলের কণ্ঠ শুনতে পেলাম। সে ফোনে কারো সঙ্গে কথা বলছিল। আমি দরজার আড়ালে দাঁড়িয়ে গেলাম। রাতুল খুব নিচু স্বরে বলছিল, না, এখনই কিছু করা যাবে না। ওর মা এখানে আছে। আমি বুঝতে পারছি সে কিছু একটা সন্দেহ করেছে। আমার সমস্ত রক্ত যেন এক মুহূর্তেই শুকিয়ে গেল। সে কি আমার কথাই বলছে? আমি নিঃশ্বাস বন্ধ করে আরও মনোযোগ দিয়ে শুনতে লাগলাম। ওপাশের মানুষটি কি বলছে তা আমি শুনতে পাচ্ছিলাম না, কিন্তু রাতুলের পরের কথাটি স্পষ্ট শুনলাম। না, রূপালী এখনও কিছু জানে না, কিন্তু ও যদি ওর মা সত্যিটা জেনে যায় তাহলে সব শেষ। আমার হাত দরজার হাতলে শক্ত হয়ে গেল। সব শেষ? কিসের সব শেষ? আমার মেয়ের সংসার, নাকি এমন কোনো পরিকল্পনা যার কথা আমি এখনও জানি না? ঠিক তখনই রাতুল হঠাৎ পিছন ফিরে তাকালো। আমি দ্রুত দরজা বন্ধ করে ভেতরে সরে এলাম। কয়েক সেকেন্ড পর দরজার বাইরে তার পায়ের শব্দ থেমে গেল। তারপর দরজায় ধীরে ধীরে 3বার টোকা পড়ল। ঠক ঠক ঠক। আমি কোনো শব্দ করলাম না। বাইরে থেকে রাতুলের শান্ত কণ্ঠ ভেসে এলো, মা, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম, কিন্তু পরের মুহূর্তে যে সে কথাটি বলল সেটি শুনে আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। আপনি যদি কিছু শুনে থাকেন তাহলে দয়া করে এখনই রূপালীকে কিছু বলবেন না। আমি দরজার এপাশে দাঁড়িয়ে বুঝতে পারলাম রাতুল সব জেনে গেছে। সে জানে আমি তাদের কথা শুনেছি। আর এখন প্রশ্ন একটাই, সে কি আমাকে সত্যিটা বলবে, নাকি আমার মেয়েকে বাঁচানোর আগেই আমাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করবে? মা, আপনি যদি কিছু শুনে থাকেন তাহলে দয়া করে এখনই রূপালীকে কিছু বলবেন না। দরজার ওপাশ থেকে রাতুলের কথাটা শুনে আমার বুকের ভেতরটা যেন হঠাৎ থেমে গেল। কয়েক মুহূর্ত আমি নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। কী উত্তর দেব বুঝতে পারছিলাম না। এতক্ষণ পর্যন্ত আমার মনে হচ্ছিল হয়তো রাতুল কিছুই জানে না। হয়তো আমি আড়াল থেকে তাদের কথোপকথন শুনেছি আর তারা ধরে নিয়েছে আমি কিছুই বুঝিনি। কিন্তু এখন বুঝতে পারলাম আমার সন্দেহের কথা সে বুঝে গেছে।
সে জানে আমি কোরিয়ান ভাষা কিছুটা বুঝতে পারি। সে জানে আমি তাদের কথা শুনেছি। অথচ আশ্চর্যের বিষয়, সে আমাকে ভয় দেখাচ্ছে না, বরং অনুরোধ করছে আমি যেন রূপালীকে কিছু না বলি। আমি ধীরে ধীরে দরজার কাছে গিয়ে বললাম, তুমি কি বলতে চাইছো রাতুল? কয়েক সেকেন্ড কোনো উত্তর এলো না। তারপর সে খুব নিচু স্বরে বলল, আমি জানি আপনি অনেক কিছু শুনেছেন, কিন্তু আপনি যা শুনেছেন তার পুরোটা জানেন না। দয়া করে আমাকে একটু সময় দিন। আমি দরজা খুললাম না, শুধু বললাম, আমার মেয়ের ব্যাপারে কোনো কথা হলে আমার জানার অধিকার আছে। তুমি আমাকে সত্যিটা বলবে। রাতুল দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি সব বলবো, কিন্তু আজ না। আজ যদি আপনি রূপালীকে সব বলে দেন, তাহলে এমন একটা মানুষ বিপদে পড়ে যাবে যাকে আপনি নিজেও চেনেন না। আমি অবাক হয়ে গেলাম, কোন মানুষ? সে আর কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর তার পায়ের শব্দ দূরে সরে গেল। আমি দরজার সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার মাথায় তখন হাজারটা প্রশ্ন। কোন মানুষ? রূপালীর সঙ্গে তার কি সম্পর্ক? আর কেন সেই মানুষটি আমার মেয়ের সত্য জানলে বিপদে পড়বে? আমি বুঝতে পারছিলাম রাতুল কিছু একটা লুকাচ্ছে, কিন্তু একই সঙ্গে আমার মনে একটা অদ্ভুত সন্দেহ জন্ম নিল। হয়তো আমি এতক্ষণ যে সত্যটাকে ভয়ঙ্কর মনে করছি, তার পেছনে আরও বড় কোনো সত্য লুকিয়ে আছে। সেই রাতে আমি আর ঠিকমতো ঘুমাতে পারলাম না। রূপালী কয়েকবার আমার ঘরে এসে কথা বলে গেল। তার চোখে তখনও কোনো সন্দেহ নেই। সে আমাকে বলছিল পরদিন আমাকে শহরের কয়েকটি সুন্দর জায়গা ঘুরিয়ে দেখাবে। আমি মেয়ের কথা শুনছিলাম, কিন্তু মন পড়েছিল অন্য কোথাও। বারবার মনে হচ্ছিল এই মেয়েটা কতটা নিশ্চিন্তভাবে তার সংসারকে ভালোবাসে। সে জানে না তার চারপাশে কতগুলো প্রশ্ন জমে আছে। রাত অনেকটা গভীর হওয়ার পর হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। বাইরে খুব হালকা শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল কেউ নিচু স্বরে কথা বলছে। আমি বিছানা থেকে উঠে দরজার কাছে গেলাম। দরজা একটু ফাঁক করে বাইরে তাকাতে দেখলাম রাতুল বসার ঘরে একা দাঁড়িয়ে ফোনে কথা বলছে। আমি আবার কোরিয়ান ভাষায় তার কথাগুলো বোঝার চেষ্টা করলাম। সে বলছিল, আমি আর কতদিন এভাবে চালিয়ে যাব? ওর মা সন্দেহ করছে। ওপাশ থেকে কি বলা হলো আমি শুনতে পেলাম না। রাতুল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, না, রূপালীকে এখন কিছু বলা যাবে না। এত বছর পর সব কিছু ঠিকঠাক হওয়ার একটা সুযোগ এসেছে। আমি সেটা নষ্ট করতে চাই না। এত বছর পর, কথাটা আমার কানে আটকে গেল। কোন ঘটনা থেকে এত বছর? আমি আরও শুনতে চাইলাম, কিন্তু হঠাৎ রাতুল ফোন কেটে আমার দিকে তাকিয়ে ফেলল। আমি দ্রুত দরজা বন্ধ করে বিছানায় ফিরে এলাম। কিছুক্ষণ পর তার পায়ের শব্দ আমার ঘরের সামনে এসে থামল। আমি চোখ বন্ধ করে শুয়ে থাকার ভান করলাম। দরজার বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে চলে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি রূপালী রান্নাঘরে নাস্তা তৈরি করছে। আমাকে দেখে হাসি মুখে বলল, মা, আজ তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। রাতুলও আমাদের সঙ্গে যাবে। আমি বললাম, তুই আর আমি একাই গেলে হয় না? রূপালী হেসে বলল, কেন? রাতুল গেলে তোমার ভালো লাগবে না? আমি তার দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম, না, তা নয়, কিন্তু সত্যিটা হলো এখন রাতুলের সঙ্গে একা থাকাটাই আমার কাছে অস্বস্তিকর লাগছিল। নাস্তার টেবিলে বসে আমি ইচ্ছে করে রাতুলকে কয়েকটি সাধারণ প্রশ্ন করলাম। সে স্বাভাবিকভাবে উত্তর দিল। তার আচরণে কোনো অস্বাভাবিকতা নেই, বরং মাঝে মাঝে এমনভাবে আমার দিকে তাকাচ্ছিল যেন সে বুঝতে পারছে আমি তাকে পরীক্ষা করছি। একসময় আমি হঠাৎ তাকে জিজ্ঞেস করলাম, রাতুল, তোমার বাবা তোমার উপর এত রাগ করেন কেন? প্রশ্নটা শুনেই তার হাত থেমে গেল। রূপালী অবাক হয়ে আমার দিকে তাকালো। মা, তুমি বাবার কথা কেন জিজ্ঞেস করছো? আমি হেসে বললাম, এমনি তো, অনেকদিন পর দেখা হলো। রাতুল কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, বাবা একটু কঠিন মানুষ। আমাদের মধ্যে কিছু পুরনো বিষয় নিয়ে মতের অমিল আছে। আমি বললাম, কি বিষয়? সেবার সরাসরি আমার চোখের দিকে তাকালো। পুরনো বিষয় নিয়ে কথা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি আর কিছু বললাম না, কিন্তু সেই মুহূর্তেই আমি নিশ্চিত হয়ে গেলাম আমার সন্দেহ ভুল নয়। সেদিন দুপুরে রূপালী আমাকে নিয়ে বাইরে বেরিয়ে গেল। রাতুল কোনো একটা কাজে আমাদের সঙ্গে যেতে পারল না। আমি ইচ্ছা করে রূপালীকে বললাম, তুই কি আমাকে তোর বিয়ের আগের সময়ের কোনো ছবি দেখাতে পারবি? রূপালী হেসে বলল, কেন মা? এমনি, তোর পুরনো দিনগুলো দেখতে ইচ্ছে করছে। রূপালী তার ফোন খুলে আমাকে অনেক ছবি দেখাতে লাগলো। তাদের প্রথম পরিচয়ের ছবি, ঘুরতে যাওয়ার ছবি, বিয়ের ছবি সবই ছিল।
আমি একের পর এক ছবি দেখছিলাম। হঠাৎ একটি পুরনো ছবিতে আমার চোখ আটকে গেল। ছবিতে রূপালী আর রাতুলের সঙ্গে আরও একজন দাঁড়িয়েছিল, একজন তরুণী। আমি ছবিটা জুম করে দেখলাম। মেয়েটির মুখে অদ্ভুত এক পরিচিতির ছাপ। আমি রূপালীকে জিজ্ঞেস করলাম, এই মেয়েটাকে? রূপালী কয়েক সেকেন্ড ছবিটার দিকে তাকিয়ে বলল, ও, ওর নাম মিনা। রাতুলের পরিচিত ছিল। ছিল, হ্যাঁ, এখন আর যোগাযোগ নেই। আমি আবার ছবিটার দিকে তাকালাম। কেন? রূপালী কাঁধ ঝাঁকিয়ে বলল, জানি না মা, রাতুল কখনো বিস্তারিত বলেনি। আমার বুকের ভেতরটা আবার ধক করে উঠল। মিনা? অচেনা নম্বর থেকে আমাকে সতর্ক করা মানুষটি কি এই মিনা? আমি আর কিছু বললাম না। সেদিন সন্ধ্যায় আমরা বাড়ি ফিরে দেখি রাতুল বসার ঘরে বসে আছে। আমাকে দেখে সে উঠে দাঁড়ালো। তার চোখ হঠাৎ আমার হাতে থাকা ফোনের দিকে গেল। আমি তখনও রূপালীর ফোন ধরে রেখেছিলাম। সে হঠাৎ বলল, আপনি কি আমাদের পুরনো ছবিগুলো দেখছিলেন? আমি বললাম, হ্যাঁ। তারপর ইচ্ছে করেই জিজ্ঞেস করলাম, মিনাকে মনে আছে? রাতুলের মুখের হাসি মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। রূপালী অবাক হয়ে বলল, মা, তুমি ওর নাম জানলে কিভাবে? আমি উত্তর দেওয়ার আগেই রাতুল খুব দ্রুত বলল, ওর নাম আর কখনো এই বাড়িতে উচ্চারণ করবেন না। তার কণ্ঠে এমন কঠোরতা ছিল যে রূপালীও চমকে গেল। আমি শান্তভাবে বললাম, কেন? রাতুল কোনো উত্তর দিল না, শুধু আমার দিকে তাকিয়ে রইল। সেই চোখে আমি প্রথমবার ভয় দেখলাম। আমার নয়, রাতুলের ভয়। রাতে রূপালী ঘুমিয়ে যাওয়ার পর আমি আবার আমার ফোনটা হাতে নিলাম। আগের সেই অচেনা নম্বরটায় একটি মেসেজ পাঠালাম, আপনি কি? মিনার সঙ্গে আপনার কি সম্পর্ক? অনেকক্ষণ কোনো উত্তর এলো না। প্রায় 1 ঘন্টা পর ফোনটা হঠাৎ কেঁপে উঠল। একটি নতুন মেসেজ এসেছে। আমি মেসেজটি খুললাম। মাত্র একটি বাক্য, আমি মিনা নই, কিন্তু মিনা যে সত্যিটা জানতো সেই সত্যের সাক্ষী আমি। তার নিচে আরেকটি লাইন ছিল, আপনার মেয়েকে বাঁচাতে হলে আগামীকাল বিকেল 5টায় একা শহরের পুরনো নদীর ধারে আসুন। কাউকে কিছু বলবেন না, বিশেষ করে রাতুলকে নয়। মেসেজটা পড়ার পর আমার হাত ঠান্ডা হয়ে গেল। কিন্তু ঠিক তখনই পেছন থেকে রূপালীর কণ্ঠ শুনলাম, মা, তুমি কার সঙ্গে মেসেজ করছো? আমি চমকে ফোনটা বন্ধ করে ফেললাম। রূপালী আমার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল, তার চোখে সন্দেহ। আর আমার হাতে তখন এমন এক সত্যের দরজা, যেটা খুলে দিলে হয়তো আমার মেয়ের পুরো জীবনটাই বদলে যাবে। আমি ধীরে ধীরে ফোনটা লুকিয়ে বললাম, কেউ না মা, ভুল নম্বর। কিন্তু রূপালী এবার আর হাসল না। সে শুধু আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি আমাকে কিছু লুকাচ্ছ, আর আমি কাল সেটা জানতে চাই। সেই রাতে আমি বুঝলাম, এখন আর শুধু রাতুল নয়, আমার নিজের মেয়ের কাছ থেকেও আমাকে সত্যিটা লুকিয়ে রাখতে হচ্ছে। আর পরদিন বিকেল 5টায় নদীর ধারে যে মানুষটির সঙ্গে আমার দেখা হওয়ার কথা, সে এমন একটি সত্য প্রকাশ করবে যার সঙ্গে রূপালীর জন্মের সম্পর্ক আছে। রূপালী সেদিন রাতে আমার দিকে যে চোখে তাকিয়ে বলেছিল, মা, তুমি আমাকে কিছু লুকাচ্ছ, সেই চোখের দৃষ্টি আমি কোনোদিন ভুলতে পারবো না। ছোটবেলা থেকে মেয়েটার চোখের ভাষা আমি বুঝতাম। সে যখন কষ্ট পেত, যখন ভয় পেত, এমনকি যখন মিথ্যা বলতো, তখনও তার চোখ আমাকে অনেক কিছু বলে দিত। কিন্তু সেদিন তার চোখে যে সন্দেহ দেখেছিলাম, সেটা ছিল একেবারেই অন্যরকম। আমি বুঝতে পারছিলাম আর বেশি দিন তাকে অন্ধকারে রাখা সম্ভব হবে না। অথচ পরদিন বিকেল 5টায় নদীর ধারে আমাকে এমন একজনের সঙ্গে দেখা করতে যেতে হবে, যে নাকি রূপালীর জন্মের সঙ্গে জড়িয়ে থাকা কোনো ভয়ঙ্কর সত্য জানে। সারা রাত আমি ঘুমাতে পারলাম না। বারবার মনে হচ্ছিল, আমার মেয়ের জন্মের সঙ্গে আবার কি এমন রহস্য থাকতে পারে। রূপালী তো আমারই সন্তান। তার জন্মের দিন, তার শৈশব, তার বেড়ে ওঠা, সবকিছু আমি নিজের চোখে দেখেছি। তাহলে এমন কি সত্য আমি জানি না? সকালে ঘুম থেকে উঠে দেখি রূপালী চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই সে ঘুরে তাকালো। মুখে কোনো হাসি নেই। আমি কাছে যেতেই সে বলল, মা, তুমি আমাকে বিশ্বাস করো? প্রশ্নটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। আমি তার মাথায় হাত রেখে বললাম, তোর উপর আমার চেয়ে বেশি বিশ্বাস আর কারো নেই। রূপালী ধীরে ধীরে বলল, তাহলে আমার কাছ থেকেই কিছু লুকিও না। আমি কিছু বলতেই যাচ্ছিলাম, ঠিক তখনই রাতুল ঘরে ঢুকে পড়ল। সে স্বাভাবিকভাবে বলল, সকালের নাস্তা তৈরি, আপনারা আসুন। রূপালী আর কিছু বলল না, কিন্তু যাওয়ার আগে আমার হাতটা শক্ত করে ধরে রাখল, যেন সে আমাকে নীরবে জানিয়ে গেল, আজ সে আমার কাছ থেকে উত্তর চাইবেই। সকালের নাস্তায় রাতুল অদ্ভুতভাবে চুপচাপ ছিল।
সাধারণত সে আমার সঙ্গে নানা বিষয়ে কথা বলতো, কিন্তু সেদিন একবারও চোখ তুলে আমার দিকে তাকাচ্ছিল না। আমি লক্ষ্য করলাম তার ফোনে বারবার কল আসে। প্রতিবারই সে ফোনটা হাতে নিয়ে একটু দূরে চলে যাচ্ছিল। একসময় রূপালী বিরক্ত হয়ে বলল, কার ফোন এতবার আসছে? রাতুল মৃদু হেসে বলল, অফিসের কিছু বিষয়। রূপালী আর কিছু বলল না, কিন্তু আমি বুঝতে পারছিলাম সেও বিষয়টা লক্ষ্য করছে। নাস্তা শেষ হওয়ার পর রাতুল অফিসে যাওয়ার জন্য বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে রূপালী আমার সামনে এসে দাঁড়ালো। বলল, মা, এবার বলো। আমি চুপ করে রইলাম। সে আবার বলল, কাল রাতে তুমি কার সঙ্গে কথা বলছিলে? আমি দেখেছি তুমি ফোনটা লুকিয়েছিলে। আমি মেয়ের মুখের দিকে তাকিয়ে বুঝলাম এখন আর মিথ্যা বলা সম্ভব নয়। তবুও নদীর ধারের মানুষটির কথা মনে পড়ে গেল। সে স্পষ্ট বলেছিল কাউকে কিছু বলা যাবে না, বিশেষ করে রাতুলকে নয়। কিন্তু রূপালী তো রাতুল নয়, সে আমার মেয়ে। আমি ধীরে ধীরে বললাম, তুই কি কখনো ভেবেছিস তোর বিয়ের আগের সময়ের আগে রাতুলের জীবনে কি ছিল? রূপালী কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, না। কেন? মিনা নামের কাউকে চিনিস? মেয়েটার মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, মিনা? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। রূপালী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, রাতুল বলেছিল ও শুধু একজন পরিচিত ছিল। কিন্তু তুমি কেন হঠাৎ তার কথা জিজ্ঞেস করছো? আমি আর কিছু বলতে পারলাম না, শুধু বললাম, সব কিছু সময় হলে বলবো। রূপালী এবার রাগ করে বলল, মা, তুমি যদি আমার জন্য চিন্তা করো তাহলে আমাকে সত্যিটা জানাও। আমি তার হাত ধরে বললাম, আমি যা জানি সেটা সত্যিই কিনা সেটাই আগে জানতে চাই। সেদিন দুপুরটা আমার কাছে যেন শেষই হচ্ছিল না। ঘড়ির কাঁটা যত 5টার দিকে এগোচ্ছিল, আমার বুকের ধুকপুকানি ততই বাড়ছিল। অবশেষে বিকেল 4টার দিকে আমি চুপচাপ বের হওয়ার প্রস্তুতি নিলাম। রূপালী তখন রান্নাঘরে ছিল। আমি বললাম, মা, একটু বাইরে যাচ্ছি, বেশি দূরে না। সে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, কোথায়? আমি বললাম, একটু হাঁটতে। রূপালী আমার দিকে সন্দেহের চোখে তাকালো, কিন্তু আর কিছু বলল না। বাড়ি থেকে বের হওয়ার পর বারবার মনে হচ্ছিল কেউ আমাকে অনুসরণ করছে। কয়েকবার পিছন ফিরে তাকালাম, কাউকে দেখলাম না। নদীর ধারে পৌঁছে দেখি জায়গাটা বেশ নির্জন। দূরে কয়েকজন মানুষ হাঁটছিল, কিন্তু আমার আশেপাশে তেমন কেউ ছিল না। আমি ঘড়ির দিকে তাকালাম। 5টা বাজতে তখন আর কয়েক মিনিট ঠিক বাকি। ঠিক 5টা বাজার কয়েক মিনিট পর একজন মধ্যবয়সী কোরিয়ান পুরুষ ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলেন। পরনে সাধারণ কালো জ্যাকেট, চোখে চশমা। তিনি কাছে এসে থামলেন এবং খুব নিচু স্বরে বললেন, আপনি কি রূপালীর মা? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। তিনি চারপাশে তাকিয়ে বললেন, এখানে বেশি সময় কথা বলা নিরাপদ নয়। আমি উত্তেজিত হয়ে বললাম, আপনি কে? আমার মেয়ের সম্পর্কে কি জানেন? লোকটি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, আমার নাম ড্যানিয়েল। আমি কয়েক বছর আগে যে হাসপাতালে কাজ করতাম সেখানেই আপনার মেয়ের সঙ্গে সম্পর্কিত একটি ঘটনা ঘটেছিল। আমার বুক কেঁপে উঠল। হাসপাতাল? ড্যানিয়েল মাথা নেড়ে উত্তর দিলেন, হ্যাঁ। আর সেই ঘটনার সঙ্গে রাতুলের পরিবারও জড়িত। আমি দ্রুত বললাম, আমার মেয়ের জন্মের সঙ্গে? তিনি এবার আরও নিচু স্বরে বললেন, হ্যাঁ। আমার মাথা ঘুরে উঠল। আমি বললাম, কিন্তু এটা কিভাবে সম্ভব? রূপালী তো বাংলাদেশে জন্মেছে। ড্যানিয়েল কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন, আমি জানি। তারপর তিনি পকেট থেকে একটি পুরনো খাম বের করলেন। খামটি আমার হাতে দিয়ে বললেন, এটা অনেক বছর ধরে আমার কাছে ছিল। আমি কখনো কাউকে দেইনি, কিন্তু এখন মনে হচ্ছে সত্যিটা আপনার জানা দরকার। আমি কাপা হাতে খামটা খুললাম। ভেতরে ছিল একটি পুরনো হাসপাতালের কাগজের কপি আর একটি ছবি। ছবিটা দেখে আমার বুকের ভেতর যেন কেউ ছুরি চালিয়ে দিল। ছবিতে একজন তরুণী হাসপাতালের বিছানায় শুয়েছিল, তার কোলে একটি ছোট্ট শিশু। আর সেই তরুণীর পাশে দাঁড়িয়েছিল আব্দুল হাই, রাতুলের বাবা। আমি কয়েক মুহূর্ত ছবিটার দিকে তাকিয়ে রইলাম, তারপর কাপা গলায় বললাম, এটা কি? ড্যানিয়েল বললেন, এই ছবিটা প্রায় 30 বছর আগের। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। আমি বললাম, কিন্তু আমার মেয়ে তো এত বছর আগে জন্মায়নি। আপনি বলতে চাইছেন? ড্যানিয়েল আমাকে থামিয়ে বললেন, আপনি যা ভাবছেন ব্যাপারটা ঠিক তেমন নয়। আপনার মেয়ে আপনারই মেয়ে, কিন্তু তার জন্মের সময় এমন একটি ঘটনা ঘটেছিল যা আপনার পরিবারকে না জানিয়ে চাপা দেওয়া হয়েছিল। আমি হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। কী ঘটনা?
ড্যানিয়েল এবার ধীরে ধীরে বললেন, রূপালী জন্মানোর কয়েক মাস আগে আপনার স্বামী একবার দক্ষিণ কোরিয়া এসেছিলেন। আমার শরীরের ভেতরটা যেন বরফ হয়ে গেল। আমার স্বামী? তিনি তো কখনো বলেননি। ড্যানিয়েল বললেন, সেই সময় তিনি একটি ব্যবসায়িক কাজে এখানে ছিলেন। আব্দুল হাইয়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল। এরপর একটি দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনার পর একটি পরিবারের জীবন সম্পূর্ণ বদলে যায়। আমি কাপা গলায় বললাম, আমার স্বামী তো বহু বছর আগেই মারা গেছেন। আমি এসবের কিছুই জানি না। ড্যানিয়েল বললেন, আমি জানি, আর এ কারণেই এত বছর পর আপনাকে খুঁজে বের করতে হয়েছে। আমি বললাম, কিন্তু রাতুল কেন এই সব কিছুর সঙ্গে জড়িত? ড্যানিয়েল এবার সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, কারণ রাতুল রূপালীকে প্রথম দেখার দিন থেকেই চিনত। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। কি বলছেন আপনি? হ্যাঁ, আপনার মেয়ে যখন কোরিয়ায় কাজ করতে এসেছিল, তখন রাতুলের সঙ্গে তার পরিচয় হওয়ার আগেই রাতুল তার সম্পর্কে সব কিছু জানত। আমি কিছুতেই কথাটা বিশ্বাস করতে পারছিলাম না। তাহলে সে আমার মেয়েকে ভালোবেসে বিয়ে করেনি? ড্যানিয়েল সঙ্গে সঙ্গে বললেন, না, আমি সেটা বলছি না। রাতুলের অনুভূতি সত্যি ছিল, কিন্তু তার বিয়ের পেছনে আরেকটি কারণে ছিল। আমি নিঃশ্বাস বন্ধ করে শুনতে লাগলাম। ড্যানিয়েল বললেন, রাতুল জানত আপনার মেয়ের কাছে এমন একটি জিনিস আছে যেটা তার পরিবারের অতীতের একটি ভয়ঙ্কর সত্য প্রমাণ করতে পারে। কী জিনিস? ড্যানিয়েল উত্তর দেওয়ার আগে তার ফোন বেজে উঠল। তিনি স্ক্রিনের দিকে তাকিয়ে হঠাৎ আতঙ্কিত হয়ে গেলেন। আমি বললাম, কী হয়েছে? তিনি ফোনটা আমার দিকে এগিয়ে দিলেন। একটি মেসেজ এসেছে, মাত্র কয়েকটি শব্দ। ওকে আর কিছু বলবেন না, রাতুল আপনাদের দেখে ফেলেছে। আমি দ্রুত পেছনে তাকালাম। দূরে একজন মানুষ দাঁড়িয়েছিল, কালো পোশাক পরা, মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল না। ড্যানিয়েল ফিসফিস করে বললেন, আমাদের এখান থেকে এখনই যেতে হবে। আমি বললাম, কে ওখানে? ড্যানিয়েল উত্তর দেওয়ার আগে লোকটি ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতে শুরু করলো। আর কয়েক সেকেন্ড পর তার মুখটা স্পষ্ট হয়ে গেল। আমি তাকে চিনে ফেললাম। সে রাতুলের বাবা আব্দুল হাই। কিন্তু তার হাতে যে পুরনো ফাইলটি ছিল, সেটা দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। কারণ ফাইলের ওপর লেখা ছিল রূপালী, জন্ম সংক্রান্ত নথি। আমি বুঝলাম, এতদিন যে রহস্যের পেছনেই ছুটছিলাম, তার আসল দরজা এখন আমার সামনে খুলতে শুরু করেছে। কিন্তু আমি তখনও জানতাম না, এই ফাইলের ভেতরে এমন একটি সত্য লুকিয়ে আছে, যা শুধু রাতুলের জীবন নয়, রূপালীর নিজের পরিচয় সম্পর্কেও আমার বহু বছরের বিশ্বাসকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেবে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আব্দুল হাই আমাদের দিকে এগিয়ে আসছিলেন হাসি মুখে, যেন তিনি জানতেন আমি সব কিছু জেনে গেছি। আব্দুল হাই ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিলেন। তার মুখে অদ্ভুত এক হাসি, এমন হাসি যার মধ্যে কোনো আন্তরিকতা ছিল না, বরং মনে হচ্ছিল তিনি এমন কিছু জানেন যা আমরা জানি না। তার হাতে শক্ত করে ধরা সেই পুরনো ফাইলটির দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা কেঁপে উঠছিল। ফাইলের উপর স্পষ্ট করে লেখা, রূপালী, জন্ম সংক্রান্ত নথি। আমার পাশে দাঁড়িয়ে থাকা ড্যানিয়েল ফিসফিস করে বললেন, আপনি শান্ত থাকুন, কোনোভাবেই ওনার সঙ্গে একা যাবেন না। আমি কিছু বলার আগেই আব্দুল হাই আমাদের সামনে এসে দাঁড়ালেন। কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে তিনি শান্ত গলায় বললেন, আপনি অনেক প্রশ্নের উত্তর খুঁজছেন, তাই না? আমি কাপা গলায় বললাম, হ্যাঁ, আর আজ আমি সব কিছুর উত্তর চাই। তিনি মৃদু হেসে বললেন, সব সত্যি জানার পরও কি আপনি আপনার মেয়েকে আগের মতো দেখতে পারবেন? কথাটা শুনে আমার বুকটা মোচড় দিয়ে উঠল। আমি বললাম, আমার মেয়ের সঙ্গে কি হয়েছে? আব্দুল হাই কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ফাইলটা হাতে নিয়ে বললেন, রূপালী আপনার মেয়ে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু পরের কথাটাই আবার আমাকে অস্থির করে দিল। তিনি বললেন, কিন্তু রূপালীর জন্মের সঙ্গে এমন একটি ঘটনা জড়িয়ে আছে যেটা আপনি কখনো জানেননি। আমি বললাম, আমার স্বামীর সঙ্গে কি সম্পর্ক? আব্দুল হাই এবার ড্যানিয়েলের দিকে তাকালেন। তার চোখের দৃষ্টিতে এমন কঠোরতা ছিল যে ড্যানিয়েল এক পা পিছিয়ে গেলেন। তারপর আব্দুল হাই বললেন, আপনার স্বামীকে আপনি যতটা চিনতেন, তিনি আসলে তার চেয়েও অনেক বেশি কিছু লুকিয়ে রেখেছিলেন। আমি যেন দ্রুত বজ্রাহত হয়ে গেলাম। আমার স্বামী বহু বছর আগেই মারা গেছেন। তিনি ছিলেন আমার জীবনের সবচেয়ে বিশ্বাসের মানুষ। তার মৃত্যুর পর আমি একাই রূপালীকে মানুষ করেছি।
তার সম্পর্কে কেউ কোনোদিন এমন কথা বলেনি। আমি কাপা গলায় বললাম, আমার স্বামী সম্পর্কে মিথ্যা কথা বলবেন না। আব্দুল হাই বললেন, আমি মিথ্যা বলছি না, বরং এত বছর ধরে আপনার কাছ থেকে সত্যিটা লুকিয়ে রাখার জন্য আমিই দায়ী। তারপর তিনি ফাইলটি খুললেন, ভেতর থেকে কয়েকটি পুরনো কাগজ বের করলেন। প্রথম কাগজটিতে হাসপাতালের সিল, তারিখ এবং কয়েকটি কোরিয়ান নাম লেখা ছিল। আমি ভাষা পুরোপুরি বুঝতে পারছিলাম না। ড্যানিয়েল কাগজটি হাতে নিয়ে অনুবাদ করে বললেন, এটা একটি পুরনো হাসপাতালের রিপোর্ট। আপনার স্বামী এখানে একজন রোগী হিসেবে ভর্তি ছিলেন না, তিনি একজন আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। আমি অবাক হয়ে বললাম, কাকে? ড্যানিয়েল একটু থেমে বললেন, একজন তরুণীকে। আমার মাথায় তখন সেই ছবিটা ভেসে উঠল, হাসপাতালের বিছানায় শুয়ে থাকা সেই তরুণী, যার কোলে একটি শিশু ছিল। আমি জিজ্ঞেস করলাম, ছবির মেয়েটাকে? আব্দুল হাই এবার উত্তর দিলেন, মিনা। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। এতক্ষণ যে নামটা নিয়ে রহস্য তৈরি হচ্ছিল সেই মিনা। আমি বললাম, কিন্তু রূপালীর সঙ্গে মিনার সম্পর্ক কি? আব্দুল হাই দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, মিনা ছিল আমার খুব কাছের একজন মানুষ, কিন্তু তার জীবনে এমন একটি ঘটনা ঘটেছিল যার জন্য আমাদের পরিবার আজও অপরাধবোধে ভুগছে। ড্যানিয়েল তখন বললেন, মিনা এক সময় রাতুলের খুব কাছের মানুষ ছিল। তারা বিয়ের কথাও ভেবেছিল, কিন্তু একটি দুর্ঘটনার পর সবকিছু বদলে যায়। আমি অবাক হয়ে বললাম, তাহলে রাতুল মিনা সম্পর্কে এত কিছু লুকিয়েছিল কেন? আব্দুল হাই এবার আমার চোখের দিকে তাকিয়ে বললেন, কারণ মিনা মারা যায়নি। আমার শরীরের ভেতরটা যেন হঠাৎ জমে গেল। কি? মিনা বেঁচে আছে? আমি কয়েক সেকেন্ড কোনো কথা বলতে পারলাম না। এতক্ষণ যে মেয়েটিকে আমি একটি পুরনো ছবির মানুষ হিসেবে ভাবছিলাম, সে নাকি এখনও জীবিত। তাহলে অচেনা নম্বর থেকে আমাকে কে সতর্ক করছিল? সে কে? আর কেন সে নিজের পরিচয় প্রকাশ করছে না? আমি ড্যানিয়েলের দিকে তাকালাম। তিনি নিচু স্বরে বললেন, মিনা এখন এমন একটি জায়গায় থাকে যেখানে সে নিজের পরিচয় প্রকাশ করতে চায় না। আমি বললাম, কেন? আব্দুল হাই উত্তর দিলেন, কারণ সে ভয় পায়। কাকে? তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমাদের। আমার বুকটা কেঁপে উঠল। আমি বললাম, আপনারা তাকে কি করেছেন? আব্দুল হাই এবার প্রথমবারের মতো মাথা নিচু করলেন। তার কণ্ঠস্বর ভারী হয়ে গেল। আমরা তাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু সবচেয়ে বড় ভুলটা করেছিলাম সেই রাতে, যেদিন একটি শিশুকে নিয়ে হাসপাতাল থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমি হঠাৎ বুঝতে পারলাম কথাটা রূপালীকে ঘিরেই। আমি কাপা গলায় বললাম, কোন শিশু? আব্দুল হাই আমার দিকে তাকিয়ে বললেন, রূপালী। আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। রূপালী? তিনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ। আমি চিৎকার করে বললাম, আমার মেয়েকে নিয়ে আপনারা কি করেছিলেন? আব্দুল হাই এবার ফাইলের ভেতর থেকে আরেকটি কাগজ বের করলেন। তিনি কাগজটি ড্যানিয়েলের হাতে দিলেন। ড্যানিয়েল পড়তে পড়তে হঠাৎ থেমে গেলেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, এখানে লেখা আছে, শিশুটিকে সাময়িকভাবে একটি অন্য পরিবারের তত্ত্বাবধানে দেওয়ার কথা ছিল। আমি যেন কিছুই বুঝতে পারছিলাম না। অন্য পরিবার মানে? ড্যানিয়েল উত্তর দিলেন, আপনার পরিবার। আমি হতবাক হয়ে গেলাম। কিন্তু রূপালী তো আমার নিজের সন্তান। আব্দুল হাই বললেন, হ্যাঁ, সে আপনারই সন্তান, কিন্তু তার জন্মের সময় একটি বড় ভুল হয়েছিল। আপনার স্বামী সেই ভুলের সাক্ষী ছিলেন। আমি স্তব্ধ হয়ে গেলাম। তারপর তিনি বললেন, আপনার স্বামী তখন জানতে পেরেছিলেন হাসপাতালে এক নবজাতককে ভুল নথিতে অন্য পরিবারের নামে দেখানো হয়েছে। তিনি বিষয়টি প্রকাশ করতে চেয়েছিলেন, কিন্তু কিন্তু কি? তাকে থামিয়ে দেওয়া হয়েছিল। আমার চোখে পানি চলে এলো। কে থামিয়েছিল? আব্দুল হাই কোনো উত্তর দিলেন না। আমি আবার বললাম, কে? তিনি ধীরে ধীরে বললেন, আমার বাবা। আমি কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। এতদিন ধরে যে পরিবারকে আমি সম্মান করেছি, সেই পরিবারের ইতিহাসে এমন অন্ধকার অধ্যায় লুকিয়ে আছে আমি কল্পনাও করতে পারিনি। কিন্তু রহস্য এখানেই শেষ হলো না। ড্যানিয়েল হঠাৎ বললেন, আরেকটা বিষয় আপনাকে জানতে হবে। আমি তার দিকে তাকালাম। তিনি বললেন, রূপালীর জন্মের পর হাসপাতালের একটি গুরুত্বপূর্ণ নথি হারিয়ে যায়। কোন নথি? শিশুটির আসল জন্ম পরিচয়ের নথি। আমি বললাম, তার মানে? ড্যানিয়েল বললেন, কেউ ইচ্ছা করে সেই নথি সরিয়ে দিয়েছিল। আমার মাথা ঘুরে উঠল। আমি বললাম, কে? ড্যানিয়েল উত্তর দেওয়ার আগেই আব্দুল হাই বললেন, রাতুল।
আমি বিশ্বাস করতে পারছিলাম না। রাতুল? হ্যাঁ, আমার চোখের সামনে রাতুলের মুখ ভেসে উঠল। যে মানুষটি আমার মেয়েকে ভালোবাসে, যত্ন করে, অসুস্থ হলে পাশে থাকে, সে মানুষটি কেন রূপালীর জন্মের নথি লুকাবে? আমি বললাম, কিন্তু কেন? আব্দুল হাই বললেন, কারণ সে ভয় পেয়েছিল। কিসের ভয়? সত্যিটা প্রকাশ হলে রূপালী তাকে কখনো ক্ষমা করবে না। আমি তখন আর বুঝতে পারছিলাম না কোনটা সত্য আর কোনটা মিথ্যা। ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে রূপালীর নাম। আমি ফোন ধরলাম। ওপাশ থেকে মেয়ের কাপা কণ্ঠ ভেসে এলো, মা, তুমি কোথায়? আমি কিছু বললাম না। সে আবার বলল, মা, তুমি কি রাতুলের বাবার সঙ্গে আছো? আমার বুক কেঁপে উঠল। তুই জানলি কিভাবে? রূপালী কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, কারণ রাতুল সব কিছু জানে। আমি বললাম, তুই এখন কোথায়? সে উত্তর দিল না, শুধু খুব নিচু স্বরে বলল, মা, আমি রাতুলের একটা পুরনো বাক্স পেয়েছি। আমি বললাম, কি আছে সেখানে? রূপালীর কণ্ঠ এবার কেঁপে উঠল, আমার ছোটবেলার একটা ছবি। আমি হতবাক হয়ে গেলাম। তোর ছবি তো অনেক আছে। না মা, এই ছবিটা অন্যরকম। আমি কিছু বলতে পারলাম না। রূপালী বলল, ছবির পেছনে কোরিয়ান ভাষায় একটা তারিখ লেখা, আর তার নিচে একটা নাম। কি নাম? ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর রূপালী বলল, মিনা। আমার বুকের ভেতরটা হঠাৎ ধক করে উঠল। আমি ড্যানিয়েল ওর আব্দুল হাইয়ের দিকে তাকালাম। তারা দুজনেই একে অপরের দিকে তাকালেন। রূপালী আবার বলল, মা, আর একটা জিনিস আছে। কি? একটা চিঠি। কার চিঠি? রূপালীর কণ্ঠে তখন কান্না। সে বলল, চিঠিটা লেখা হয়েছে আমার বাবার নামে। আমি যেন কথা হারিয়ে ফেললাম। আমার স্বামী মারা যাওয়ার বহু বছর পরও তার নামে লেখা একটি চিঠি। রূপালী কাঁদতে কাঁদতে বলল, মা, চিঠির শেষ লাইনে লেখা আছে, যদি কোনোদিন রূপালী সত্যিটা জানতে পারে, তাহলে তাকে বলবেন তার বাবা তাকে কখনো ছেড়ে যায়নি। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো, কারণ সেই মুহূর্তে আমার মনে হলো এত বছর ধরে আমি যে মানুষটাকে হারিয়ে ফেলেছি, তার রেখে যাওয়া কোনো সত্য হয়তো আজ আমার মেয়ের জীবন বদলে দিতে চলেছে। কিন্তু ঠিক তখনই ফোনের ওপাশ থেকে রূপালীর চিৎকার শুনলাম, মা। আমি আতঙ্কিত হয়ে বললাম, কি হয়েছে? ওপাশে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হলো। তারপর রূপালী খুব নিচু স্বরে বলল, রাতুল এখানে এসেছে। আমি বললাম, তুই দরজা বন্ধ কর। রূপালী ফিসফিস করে বলল, মা, সে আমাকে একটা কথা বলেছে। কি? কয়েক সেকেন্ড নীরবতার পর রূপালী কাঁদতে কাঁদতে বলল, সে বলেছে সে আমাকে বিয়ে করেছিল শুধু আমার বাবার ইচ্ছা পূরণ করার জন্য। আমার বুকটা কেঁপে উঠল, কিন্তু তার পরের কথাটি শুনে আমি আরো ভয় পেয়ে গেলাম। রূপালী বলল, আর মা, রাতুল বলেছে সে আমাকে ভালোবাসে, কিন্তু সে বিয়ে করার আগে থেকেই জানতো আমার বাবার মৃত্যুর সঙ্গে তার পরিবারের একটা সম্পর্ক আছে। আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। এতদিনের রহস্য যেন একে একে নতুন দরজা খুলছিল, কিন্তু সবচেয়ে বড় সত্যটা তখনও অন্ধকারে। আর সেই সত্যের চাবি ছিল রূপালীর বাবার সেই পুরনো চিঠি। রূপালীর মুখ থেকে কথাটা শোনার পর আমি যেন কয়েক মুহূর্তের জন্য পৃথিবীর সব শব্দ হারিয়ে ফেলেছিলাম। রাতুল আমাকে বিয়ে করেছিল শুধু আমার বাবার ইচ্ছা পূরণ করার জন্য। এই একটি বাক্য আমার মাথার ভেতর বারবার ঘুরছিল। এতদিন যাকে আমি মেয়ের ভালোবাসার মানুষ বলে জেনে এসেছি, যে মানুষটাকে নিজের ছেলের মতো বিশ্বাস করেছি, তার সঙ্গে আমার মৃত স্বামীর এমন কি সম্পর্ক ছিল, যার কারণে সে রূপালীকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। আর তার পরিবারের সঙ্গে আমার স্বামীর মৃত্যুর সম্পর্কই বাকি। আমি ফোনটা শক্ত করে ধরে বললাম, রূপালী, তুই এখন কোথায়? ওপাশ থেকে সে কাঁদতে কাঁদতে বলল, আমি আমাদের ঘরেই আছি। রাতুল একটু আগে এখানে এসেছিল, কিন্তু সে এখন বাইরে গেছে। আমি বললাম, তুই দরজা বন্ধ করে রাখ, কোনোভাবেই একা বাইরে যাস না, আমি আসছি। রূপালী কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ফোন কেটে গেল। আমি দ্রুত ড্যানিয়েলের দিকে তাকালাম। বললাম, আমাকে এখনই বাড়ি ফিরতে হবে। ড্যানিয়েল মাথা নেড়ে বললেন, আপনি ঠিক কাজটাই করছেন, কিন্তু যাওয়ার আগে চিঠিটা নিয়ে যান। তিনি সেই পুরনো ফাইল থেকে একটি খাম বের করে আমার হাতে দিলেন। খামের উপর আমার স্বামীর নাম লেখা। হাতের লেখা দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি সেই হাতের লেখা চিনতাম। আমার স্বামী যখন আমাকে ছোট ছোট চিঠি লিখতেন, ঠিক একইভাবে অক্ষরগুলো লিখতেন। এত বছর পর তার হাতে লেখা চোখের সামনে দেখে আমার চোখ ভিজে গেল। আমি খামটা বুকের কাছে চেপে ধরে বললাম,
এটা এতদিন আপনার কাছে ছিল? ড্যানিয়েল বললেন, হ্যাঁ, আপনার স্বামী আমাকে দিয়েছিলেন। বলেছিলেন একদিন যদি তার মেয়ের জীবন সত্যি বিপদের মুখে পড়ে, তখন যেন আমি এটা তার স্ত্রীর হাতে তুলে দিই। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, দ্রুত বাড়ির দিকে রওনা দিলাম। পথ জুড়ে আমার মাথায় শুধু একটাই প্রশ্ন, আমার স্বামী এমন কি জানতেন যার কারণে মৃত্যুর এত বছর পরও তার রেখে যাওয়া একটি চিঠি আমার মেয়ের জীবনে সবচেয়ে বড় রহস্যের চাবি হয়ে দাঁড়িয়েছে। আমি খামের দিকে তাকাচ্ছিলাম, কিন্তু খুলতে ভয় লাগছিল। মনে হচ্ছিল একবার খামটা খুলে ফেলে হয়তো এমন কোনো সত্য জানতে পারবো যার কোনোদিন ভুলে থাকা সম্ভব হবে না। বাড়ির কাছে পৌঁছে আমি দূর থেকেই বুঝতে পারলাম কিছু একটা অস্বাভাবিক। দরজাটা পুরোপুরি বন্ধ ছিল না। আমার বুক ধক করে উঠল। আমি দ্রুত ভেতরে ঢুকলাম। ঘরের বাতি জ্বলছিল, কিন্তু কাউকে দেখা গেল না। রূপালি বলে ডাকলাম, কোনো উত্তর এলো না। আবার ডাকলাম, মা, কোথায় তুই? এবার ভেতরের ঘর থেকে খুব নিচু স্বরে উত্তর এলো, মা। আমি ছুটে গেলাম, দেখি রূপালি বিছানার পাশে বসে আছে। তার চোখ লাল, মুখ ফ্যাকাশে। আমাকে দেখে সে উঠে এসে জড়িয়ে ধরল। আমি মেয়েকে শক্ত করে বুকে চেপে ধরলাম। অনেকক্ষণ আমরা কেউ কোনো কথা বললাম না। তারপর রূপালি ফিসফিস করে বলল, মা, আমি রাতুলকে কখনো এমন দেখিনি। আমি তার মাথায় হাত রেখে বললাম, সে তোকে কি বলেছে? রূপালির চোখ মুছে বলল, সে বলেছে আমাকে বিয়ে করার আগে থেকেই সে আমার বাবার কথা জানতো। সে জানতো আমার বাবা একসময় কোরিয়ায় এসেছিলেন। সে জানতো আমার বাবার সঙ্গে তার পরিবারের একটা ঘটনা ঘটেছিল, কিন্তু সে আমাকে কিছু বলেনি। আমি বললাম, কেন? রূপালী বলল, সে বলেছে সে প্রথমে শুধু সত্যিটা জানার জন্য আমার কাছে এসেছিল, কিন্তু পরে আমাকে সত্যি ভালোবেসে ফেলে। আমি চুপ করে গেলাম। রূপালী বলল, মা, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তাহলে এতদিন আমাকে কেন বলনি? সে শুধু বলল, কারণ তুমি সত্যিটা জানলে আমাকে ছেড়ে চলে যেতে। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি মেয়ের চোখের পানি মুছে বললাম, তুই তাকে ভালোবাসিস? রূপালী অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আমি জানি না মা, আমি জানি না এখনো তাকে ভালোবাসি কিনা। আমি শুধু জানি আমি যে মানুষটাকে এত বছর ধরে চিনেছি সে হয়তো পুরোপুরি সেই মানুষ নয়। আমি তাকে আর কিছু বললাম না, শুধু বললাম, তোর বাবার একটা চিঠি আছে আমার কাছে। রূপালী হঠাৎ আমার দিকে তাকালো, বাবার চিঠি? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। আমরা দুজন বিছানায় বসে পড়লাম। আমি ধীরে ধীরে খামটা খুললাম। ভেতরে ছিল কয়েক পৃষ্ঠার একটি চিঠি। কাগজ পুরনো হয়ে গেছে, কিন্তু অক্ষরগুলো এখনও স্পষ্ট। প্রথম কয়েক লাইন পড়তে আমার চোখ ঝাপসা হয়ে গেল। চিঠিতে লেখা ছিল, তুমি যদি এই চিঠি পড়ো তাহলে বুঝবে আমি হয়তো আর তোমার পাশে নেই, কিন্তু আমার সবচেয়ে বড় ভয় ছিল আমি মারা যাওয়ার পর কোনোদিন যদি আমাদের মেয়েকে এমন একটি সত্যের মুখোমুখি হতে হয় যার জন্য সে কোনোভাবেই দায়ী নয়। আমি চিঠিটা পড়তে পড়তেই থেমে গেলাম। রূপালী আমার হাত ধরে বলল, মা, পড়ো। আমি আবার পড়তে শুরু করলাম। চিঠিতে আমার স্বামী লিখেছিলেন যে বহু বছর আগে তিনি কোরিয়ায় কাজের জন্য গিয়েছিলেন। সেখানে একটি ব্যবসায়িক চুক্তির কারণে আব্দুল হাইয়ের পরিবারের সঙ্গে তার পরিচয় হয়েছিল। সেই সময় তিনি জানতে পারেন আব্দুল হাইয়ের পরিবার একটি বড় ভুলের মধ্যে জড়িয়ে আছে। একটি হাসপাতালের নথি নিয়ে বিরাট সমস্যা হয়েছিল, আর সেই ঘটনার সঙ্গে মিনা নামের এক তরুণীর জীবন সম্পূর্ণভাবে বদলে যায়। কিন্তু চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি ছিল অন্য জায়গায়। আমার স্বামী লিখেছিলেন মিনা একটি শিশুকে হারানোর ভয় পেয়েছিল। সেই সময় আমি তাকে সাহায্য করার চেষ্টা করি, কিন্তু কিছু মানুষ টাকা, প্রভাব আর ভয় দেখিয়ে সত্যিটা চাপা দিতে চেয়েছিল। আমি বুঝতে পারি বিষয়টি শুধু একটি হাসপাতালের ভুল নয়, এর সঙ্গে এমন কিছু মানুষ জড়িত যারা সত্য প্রকাশ পেলে সবকিছু হারাবে। রূপালী আমার হাত শক্ত করে ধরেছিল। আমি পড়তে থাকলাম। আমি সেই শিশুটিকে নিজের চোখে দেখেছিলাম। শিশুটির পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমি নিশ্চিত হয়েছিলাম শিশুটির প্রকৃত পরিচয় তার মায়ের কাছেই থাকা উচিত। সেই শিশুকে নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা আমি কখনো মেনে নিতে পারিনি। আমার চোখে পানি চলে এলো। তারপর চিঠির একেবারে শেষ অংশে লেখা ছিল, আমি জানি রূপালী আমার মেয়ে, কিন্তু তার জন্মের সময় যা ঘটেছিল তার কিছু অংশ তোমার কাছ থেকে লুকিয়েছিলাম শুধু তোমাকে ভয় থেকে বাঁচানোর জন্য। আমি ভুল করেছি, কিন্তু আমি চাইনি
তুমি কোনোদিন এই অন্ধকারের মধ্যে জড়িয়ে পড়ো। যদি কোনোদিন রাতুল তোমার জীবনে আসে, তাহলে তাকে শুধু তার বর্তমান দিয়ে বিচার করো না। তার বাবার অতীত একদিন তোমার সামনে আসবে। আমি চিঠিটা নামিয়ে রাখলাম। রূপালী তখন স্তব্ধ হয়ে বসেছিল। সে বলল, মা, বাবা কি রাতুলের বাবাকে চিনতেন? আমি বললাম, হ্যাঁ। রূপালী বলল, তাহলে রাতুল আমাকে বিয়ে করার আগে থেকে এসব জানতো? আমি উত্তর দিতে পারলাম না। ঠিক তখনই দরজায় শব্দ হলো। আমরা দুজনেই চমকে উঠলাম। কেউ বাইরে দাঁড়িয়েছিল। রূপালী উঠে দরজার কাছে এগোতেই আমি তাকে থামিয়ে দিলাম। না, আগে আমি দেখছি। আমি দরজার কাছে গিয়ে ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, কে? ওপাশ থেকে রাতুলের কণ্ঠ ভেসে এলো, আমি। রূপালী আমার দিকে তাকালো। আমি দরজা খুললাম। রাতুল একা দাঁড়িয়েছিল। তার মুখে ক্লান্তি, চোখে অদ্ভুত এক অসহায়তা। সে ঘরে ঢুকে কিছুক্ষণ আমাদের দুজনের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, আমি জানি আপনারা চিঠিটা পেয়েছেন। আমি চমকে গেলাম। তুমি কিভাবে জানো? সে বলল, কারণ বাবা আজ আমাকে সব কিছু বলে দিয়েছেন। আমি কঠিন গলায় বললাম, তাহলে এবার তুমিও সব বলবে? রাতুল মাথা নিচু করল। কিছুক্ষণ নীরব থাকার পর সে বলল, হ্যাঁ, আজ আমি সব বলবো। রূপালী তখনও চুপ করে দাঁড়িয়েছিল। রাতুল তার দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি প্রথম দেখার দিন থেকেই একটা সত্য জানতাম। কিন্তু তোমাকে বিয়ে করার সময় আমার উদ্দেশ্য শুধু সত্যিটা খুঁজে বের করা ছিল না। আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। রূপালীর চোখে পানি চলে এলো। সে বলল, তাহলে তুমি আমাকে বিয়ে করেছিলে কেন? রাতুল বলল, কারণ তোমার বাবা আমার বাবার কাছে একটা অনুরোধ রেখে গিয়েছিলেন। আমি অবাক হয়ে বললাম, আমার স্বামী? রাতুল মাথা নেড়ে বলল, হ্যাঁ। তারপর সে জানালো, বহু বছর আগে আমার স্বামী আব্দুল হাইয়ের পরিবারকে একটি ভয়ঙ্কর ভুলের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সেই ঘটনার পর দুই পরিবারের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মৃত্যুর আগে আমার স্বামী রাতুলের বাবাকে অনুরোধ করেছিলেন, যদি কোনোদিন রূপালী কোরিয়ায় আসে এবং রাতুলের সঙ্গে তার দেখা হয়, তাহলে যেন রূপালীর নিরাপত্তার দিকে নজর রাখা হয়। রাতুল বলল, আমি প্রথমে তোমাকে শুধু রক্ষা করার দায়িত্ব হিসেবে দেখেছিলাম, কিন্তু ধীরে ধীরে তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে গেলে। রূপালী কাঁদতে কাঁদতে বলল, তাহলে এতদিন সত্যিটা বলনি কেন? রাতুল বলল, কারণ আমার বাবাকে আমাকে ভয় দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন, সত্যি প্রকাশ হলে আমাদের পরিবার ধ্বংস হয়ে যাবে। আমি বললাম, আর মিনার ব্যাপারটা? রাতুলের মুখ হঠাৎ ভারী হয়ে গেল। সে বলল, মিনা সত্যিটা জানতো। সে জানতো আমার পরিবার অতীতে কি করেছে। তাই তাকে চুপ করানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সে পালিয়ে যায়। এত বছর পরে যে সত্যিটা প্রকাশ করার চেষ্টা করছে। আমি বললাম, তাহলে অচেনা নম্বর থেকে আমাকে যে সতর্ক করেছিল সে কে? রাতুল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মিনা। রূপালী হঠাৎ উঠে দাঁড়ালো। তুমি বলেছিলে মিনার যোগাযোগ নেই। রাতুল মাথা নিচু করে বলল, আমি মিথ্যা বলেছিলাম। ঘরের মধ্যে কয়েক মুহূর্ত সম্পূর্ণ নীরবতা নেমে এলো। তারপর রাতুল আমার দিকে তাকিয়ে বলল, কিন্তু সবচেয়ে বড় সত্যটা এখনও আপনাদের বলিনি। আমি বললাম, আর কি বাকি আছে? রাতুলের চোখে পানি চলে এলো। সে ধীরে ধীরে বলল, আপনার স্বামীর মৃত্যু স্বাভাবিক ছিল না। আমার বুকের ভেতরটা যেন থেমে গেল। রূপালী চিৎকার করে উঠল, কি বললে? রাতুল বলল, আপনার স্বামীকে হত্যা করা হয়নি, কিন্তু তার মৃত্যুর পেছনে যে দুর্ঘটনা ঘটেছিল সেটা দুর্ঘটনা ছিল না। আমি চেয়ার ধরে দাঁড়িয়ে রইলাম। তাহলে কে করেছিল? রাতুল কোনো উত্তর দিল না। ঠিক তখনই তার ফোনে একটি মেসেজ এলো। সে স্ক্রিনের দিকে তাকিয়ে হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। আমি বললাম, কি হয়েছে? সে ফোনটা আমার দিকে এগিয়ে দিল। মেসেজটি মিনার কাছ থেকে। মাত্র একটি বাক্য, রাতুল, আর কিছু লুকিও না। তোমার মায়ের কাছে যে আসল প্রমাণ আছে সেটা আজই তোমার হাতে তুলে দিতে হবে, নইলে রূপালী কখনোই তার বাবার মৃত্যুর সত্য জানতে পারবে না। আমি অবাক হয়ে বললাম, তোমার মায়ের কাছে? রাতুল কিছু বলল না। রূপালী তার দিকে তাকিয়ে বলল, রাতুল, তোমার মা এতদিন কি লুকিয়ে রেখেছে? রাতুল ধীরে ধীরে চোখ বন্ধ করল। তারপর বলল, আমার মাই জানেন তোমার বাবার মৃত্যুর রাতে আসলে কি ঘটেছিল। আমি বুঝলাম, এতদিন যে রহস্যের পেছনেই ছুটছিলাম তার শেষ দরজা এখন খুলতে চলেছে। কিন্তু সেই দরজার ওপাশে কি আছে সেটা জানার পর আমাদের কারো জীবন আগের মতো থাকবে না। আর ঠিক তখনই রাতুলের মা রওশনারা দরজার সামনে এসে দাঁড়ালেন। তার হাতে ছিল একটি ছোট্ট কাঠের বাক্স।
তিনি বাক্সটি আমাদের দিকে বাড়িয়ে দিয়ে কাপা গলায় বললেন, এই বাক্সটা আপনার স্বামী আমাকে দিয়ে গিয়েছিলেন। মৃত্যুর কয়েক ঘন্টা আগে আমি বাক্সটির দিকে তাকিয়ে রইলাম আর বুঝতে পারলাম পরের সত্যটাই হবে সবচেয়ে ভয়ঙ্কর। রওশনারার হাত থেকে ছোট কাঠের বাক্সটা নেওয়ার সময় আমার হাত কাঁপছিল। এতক্ষণে আমার মনে হচ্ছিল এই বাক্সের ভেতরেই হয়তো সেই সত্য লুকিয়ে আছে, যার জন্য এতদিন ধরে আমার মেয়ের জীবন একের পর এক রহস্যের মধ্যে ঢুকে পড়েছে। আমি বাক্সটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। রূপালী আমার পাশে এসে দাঁড়িয়েছে। রাতুল মাথা নিচু করে আছে আর রওশনারার চোখ দিয়ে নীরবে পানি গড়িয়ে পড়ছে। ঘরের ভেতর এমন নীরবতা নেমে এসেছিল যেন সবাই কোনো ভয়ঙ্কর রায়ের অপেক্ষা করছে। আমি ধীরে ধীরে বাক্সের ঢাকনা খুললাম। ভেতরে ছিল কয়েকটি পুরনো ছবি, একটি ছোট পেন ড্রাইভ, কিছু কাগজপত্র এবং একটি ভাঁজ করা চিঠি। চিঠিটির ওপর আমার নাম লেখা ছিল। হাতে লেখা দেখেই আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এটা আমার স্বামীর হাতের লেখা। এত বছর পরেও আমি সেই অক্ষরগুলো ভুলিনি। আমি চিঠিটা হাতে নিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখলাম। মনে হচ্ছিল এত বছর পর আমার মৃত স্বামী যেন আবার আমার সঙ্গে কথা বলতে ফিরে এসেছে। আমি কাপা হাতে চিঠিটা খুললাম। প্রথম লাইনে লেখা ছিল, তুমি যদি এই চিঠি পড়ো তাহলে বুঝবে আমি আশঙ্কা সত্যি হয়েছে। আমি চাইনি তুমি কোনোদিন এই সত্য জানতে, কিন্তু রূপালীর নিরাপত্তার জন্য একদিন হয়তো তোমাকে সব কিছু জানতে হবে। চিঠিটা পড়তে পড়তে আমার চোখ ঝাপসা হয়ে আসছিল। রূপালী আমার কাঁধে হাত রেখে বলল, মা তুমি পড়ো, আমি শুনছি। চিঠিতে আমার স্বামী লিখেছিলেন, বহু বছর আগে দক্ষিণ কোরিয়া আসার সময় তিনি রাতুলের বাবার সঙ্গে একটি ব্যবসায়িক কাজে পরিচিত হয়েছিলেন। সেই সময় তিনি জানতে পারেন আব্দুল হাইয়ের পরিবার একটি হাসপাতালের পুরনো নথি নিয়ে বড় ধরনের সমস্যায় জড়িয়ে পড়েছে। একটি নবজাতকের পরিচয় নিয়ে ভুল নথি তৈরি হয়েছিল। মিনা সেই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিল, কিন্তু বিষয়টি কেবল হাসপাতালের ভুল ছিল না। কিছু মানুষ ইচ্ছা করে ঘটনাটাকে গোপন রাখতে চেয়েছিল, কারণ সত্য প্রকাশ হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারত। আমার স্বামী সেই সত্য প্রকাশ করতে চেয়েছিলেন, কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন শুধু নিজের নিরাপত্তা নয়, আমার আর রূপালীর নিরাপত্তাও ঝুঁকিতে পড়তে পারে। তাই তিনি সবকিছু প্রকাশ না করে প্রমাণগুলো সংগ্রহ করতে শুরু করেছিলেন। চিঠির পরের অংশ পড়তে গিয়ে আমার হাত থেমে গেল। সেখানে লেখা ছিল, আমি আব্দুল হাইকে বিশ্বাস করেছিলাম, কিন্তু পরে বুঝলাম সে নিজেও পুরো সত্য জানত না। তার পরিবারে এমন কিছু মানুষ ছিল যারা সবকিছু চাপা রাখতে চেয়েছিল। আমি যখন তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করি তখন আমাকে ভয় দেখানো শুরু হয়। আমি চিঠি থেকে চোখ তুলে আব্দুল হাইয়ের দিকে তাকালাম। তিনি মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। আমি বললাম, আপনি জানতেন? আব্দুল হাই চোখ তুলে আমার দিকে তাকালেন। তার চোখে অপরাধবোধ স্পষ্ট। তিনি ধীরে ধীরে বললেন, আমি সব জানতাম না, কিন্তু যতটুকু জানতাম ততটুকু বলার সাহস আমার ছিল না। আমি বললাম, আমার স্বামীকে কে ভয় দেখিয়েছিল? আব্দুল হাই কোনো উত্তর দিলেন না। রওশনারা তখন এগিয়ে এসে বললেন, আমি বলবো। ঘরের সবাই তার দিকে তাকালো। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, আপনার স্বামী মারা যাওয়ার আগের রাতে আমার সঙ্গে দেখা করেছিলেন। তিনি আমাকে বলেছিলেন পরদিন তিনি দেশে ফিরে যাবেন। যাওয়ার আগে তিনি কিছু কাগজ আমার কাছে রেখে যেতে চেয়েছিলেন, কিন্তু আমি ভয় পেয়েছিলাম। আমি তাকে বলেছিলাম এসব থেকে দূরে থাকতে। রূপালী কাপা গলায় বলল, তারপর? রওশনারা চোখ মুছে বললেন, পরদিন খবর পেলাম তিনি গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। ঘরের মধ্যে যেন আবার নিস্তব্ধতা নেমে এলো। আমি বললাম, আপনি এত বছর আমাকে কিছু বলেননি কেন? রওশনারা মাথা নিচু করে বললেন, কারণ আমি কাপুরুষ ছিলাম। আমি আমার পরিবারকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু জানতাম না আমার নীরবতা আপনার পরিবারকে কতটা কষ্ট দিয়েছে। আমি চুপ করে রইলাম। আমার চোখের সামনে তখন আমার স্বামীর শেষ দিনগুলোর স্মৃতি ভেসে উঠছিল। কতবার তিনি রাতে ঘুম থেকে উঠে অস্থির হয়ে বসে থাকতেন, কতবার ফোন পেলে অন্য ঘরে চলে যেতেন। তখন আমি ভেবেছিলাম ব্যবসার কোনো সমস্যা। আজ বুঝলাম তিনি হয়তো নিজের জীবন নিয়েই ভয় পাচ্ছিলেন। আমি পেন ড্রাইভটা হাতে তুলে নিলাম। এটার মধ্যে কি আছে? রওশনারা বললেন, আপনার স্বামী নিজেই এটা রেখে গিয়েছিলেন। রাতুল দ্রুত বলল, মা তুমি এতদিন এটা লুকিয়ে রেখেছিলে? রওশনারা তার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ,
কারণ আমি ভয় পেয়েছিলাম। কিন্তু এখন আর ভয় পেতে চাই না। ড্যানিয়েল তখনও আমাদের সঙ্গে যোগাযোগ ছিল। রাতুল তাকে ফোন করে পেনড্রাইভের বিষয়টি জানালো। কিছুক্ষণ পর আমরা সেটি খুললাম। ভেতরে কয়েকটি ভিডিও, স্ক্যান করা কাগজপত্র এবং একটি অডিও রেকর্ডিং ছিল। প্রথম ভিডিওটি চালু হতেই আমার স্বামীর মুখ স্ক্রিনে ভেসে উঠল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে হয়তো আমি আর বেঁচে নেই। আমার স্বামীর কণ্ঠ শুনে রূপালী কাঁদতে শুরু করলো। ভিডিওতে তিনি বলছিলেন, রূপালী, তুমি আমার মেয়ে। এ কথাটা নিয়ে কখনো সন্দেহ করবে না। তুমি আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ ছিলে। তোমার জন্মের সময় কিছু ভুল হয়েছিল। কিছু মানুষ সেই ভুলকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু তোমার পরিচয় নিয়ে কোনো সন্দেহ নেই। তোমার মা তোমাকে যেভাবে মানুষ করেছে সেটাই তোমার সত্যিকারের পরিচয়। রূপালী কাঁদতে কাঁদতে স্ক্রিনের দিকে তাকিয়েছিল। তারপর ভিডিওতে আমার স্বামী বললেন, রাতুল, যদি কোনোদিন তোমার সঙ্গে রূপালীর দেখা হয় তাহলে তাকে কখনো ব্যবহার করবে না। তার কাছে সত্যিটা একদিন অবশ্যই বলবে, কিন্তু তাকে ভালোবাসলে তার পাশে থেকো। কারণ তোমার পরিবার যে ভুল করেছে তার দায় তোমার নয়। রাতুলের চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সে মাথা নিচু করে বলল, আমি আপনার বাবা, কথা রেখেছিলাম রূপালী, কিন্তু সত্যিটা বলতে দেরি করে ফেলেছি। ভিডিওর শেষ অংশে আমার স্বামী একটি নাম উচ্চারণ করেছিলেন। মিনা সত্যিটা জানে, তাকে নিরাপদ রাখবে। ভিডিও শেষ হয়ে গেল। ঘরের কেউ কথা বলছিল না। কিছুক্ষণ পর রূপালী ধীরে ধীরে রাতুলের দিকে এগিয়ে এলো। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? রাতুল মাথা তুলে আমার দিকে তাকালো। হ্যাঁ। তাহলে এতদিন আমাকে মিথ্যা বললে কেন? রাতুল চোখের পানি মুছে বলল, কারণ আমি ভয় পেয়েছিলাম, তোমাকে হারানোর ভয়। আমি ভেবেছিলাম সত্যিটা জানলে তুমি আমাকে ঘৃণা করবে। কিন্তু আমি ভুল করেছি। ভালোবাসার নামে কাউকে সত্য থেকে দূরে রাখা ভালোবাসা নয়। রূপালী কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি এখনই তোমাকে ক্ষমা করতে পারবো না। রাতুল মাথা নেড়ে বলল, আমি জানি। রূপালী বলল, কিন্তু আমি এটাও জানি তোমার বাবার ভুলের জন্য তোমাকে সারা জীবন শাস্তি দেওয়া ঠিক হবে না। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আজ থেকে আমাদের মধ্যে আর কোনো মিথ্যা থাকবে না। রাতুল বলল, কখনো না। আমি তখন জানালার পাশে দাঁড়িয়ে সবকিছু দেখছিলাম। মনে হচ্ছিল গত কয়েকদিনে আমার মেয়েটা যেন কয়েক বছরের সমান বড় হয়ে গেছে। যে মেয়েকে আমি এখনও ছোট্ট রূপালী বলে মনে করতাম, সে আজ নিজের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে গেছে। এরপর আমরা মিনার সঙ্গে যোগাযোগ করলাম। কয়েকদিন পর সে আমাদের সঙ্গে দেখা করতে রাজি হলো। মিনাকে সামনে দেখিয়ে আমি কিছুক্ষণ চুপ করেছিলাম। পুরনো ছবির সেই তরুণী এখন বয়সের ভারে অনেক বদলে গেছে, কিন্তু চোখ দুটো একই রকম। মিনা আমাকে দেখে কাঁদতে কাঁদতে বলল, আপনার স্বামী ভালো মানুষ ছিলেন। তিনি আমাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। আমি এত বছর সত্যিটা প্রকাশ করতে পারিনি। আমি তার হাত ধরে বললাম, আপনিও অনেক কষ্ট পেয়েছেন। মিনা মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু আজ অন্তত তার সত্যিটা আপনার মেয়ে জানে। সেদিন মিনার কাছ থেকে আমরা জানতে পারলাম আপনার স্বামীর মৃত্যুর ঘটনাটি পরিকল্পিত হত্যা ছিল না। তিনি যে গাড়িতে ফিরছিলেন সেটির ব্রেক আগে দুর্বল হয়ে গিয়েছিল। কেউ ইচ্ছা করে গাড়ির যন্ত্রাংশ নষ্ট করেছিল কিনা তার নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। তবে তদন্তে অনেক অসঙ্গতি ছিল। সেই ভয় আর অপরাধবোধই এত বছর ধরে রাতুলের পরিবারকে তাড়িয়ে বেরিয়েছে। সবচেয়ে বড় সত্য হলো, রাতুল নিজে কখনো আমার স্বামীর ক্ষতি করেনি, বরং আমার স্বামীর শেষ ইচ্ছাকে সম্মান করতেই সে রূপালীর জীবনে এসেছিল। কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়ে কখন যে দায়িত্বটা ভালোবাসায় পরিণত হয়েছিল সে নিজেও বুঝতে পারেনি। কয়েক মাস পর রূপালী আমাকে ফোন করে বলল, মা, তুমি কবে আবার কোরিয়ায় আসবে? আমি হেসে বললাম, কেন? সে বলল, তোমাকে ছাড়া আমাদের বাড়িটা খুব ফাঁকা লাগে। আমি মজা করে বললাম, তোমার স্বামী তো আছে। রূপালী হাসতে হাসতে বলল, ও তো এখন তোমার কাছেও ছেলে হয়ে গেছে। ওপাশ থেকে রাতুলের কণ্ঠ শুনলাম, মা, এবার কিন্তু অনেক দিনের জন্য আসবেন। আমার চোখে পানি চলে এলো। কিছু সম্পর্ক রক্তের হয় না, তবুও সেগুলো রক্তের সম্পর্কের চেয়েও গভীর হয়ে ওঠে। আর কিছু সত্য আমাদের জীবনকে ভেঙে দেয় না, বরং মিথ্যার ভার থেকে মুক্ত করে। আমি আজও সেই প্রথম রাতটার কথা মনে করি, যেদিন রান্নাঘরের আড়ালে দাঁড়িয়ে রাতুল আর তার বাবার কথা শুনে ভেবেছিলাম
আমার মেয়ের সংসার হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত বুঝলাম সংসার ভাঙার জন্য সব সত্যি আসে না, কিছু সত্যি আসে সংসারকে আরো শক্ত করে গড়ে তুলতে। রূপালী তার স্বামীর সব ভুল একদিনে ভুলে যায়নি। রাতলও নিজের ভুলের জন্য বহুদিন অনুতপ্ত ছিল, কিন্তু তারা দুজনেই সিদ্ধান্ত নিয়েছিল তাদের সম্পর্ক আর কোনো গোপন কথা, ভয় কিংবা মিথ্যার উপর দাঁড়িয়ে থাকবে না। আর আমি আমি আমার মেয়েকে ফিরে পেয়েছিলাম নতুনভাবে। একদিন রূপালী আমার পাশে বসে বলেছিল, মা, তুমি যদি সেদিন কোরিয়ান ভাষা শিখতে না, তাহলে হয়তো কিছুই জানতে না। আমি হেসে বলেছিলাম, আমি তো শুধু মেয়ের দেশটার ভাষায় শিখেছিলাম। রূপালী আমার হাত ধরে বলেছিল, না মা, তুমি আমার জীবনটাকে বুঝতে শিখিয়েছিলে। সেদিন আমি মেয়ের মাথায় হাত রেখে শুধু বলেছিলাম, মা, কখনো মেয়ের জীবন থেকে দূরে থাকে না, সে শুধু কখনো সামনে থেকে, কখনো আড়াল থেকে তার মেয়ের পাশে দাঁড়িয়ে থাকে। জানালার বাইরে তখন সন্ধ্যা নামছিল। রূপালী আর রাতুল পাশাপাশি দাঁড়িয়েছিল। তাদের চোখে আগের মতোই ভালোবাসা, তবে এবার সেই ভালোবাসার সঙ্গে ছিল সত্যের শক্তিও। আমি মনে মনে আমার মৃত স্বামীকে বললাম, তুমি নিশ্চিন্ত থাকো, আমাদের মেয়েটা ভালো আছে। তারপর চোখ মুছে হাসলাম, কারণ এতদিন পর অবশেষে আমার মনে হলো রূপালীর সংসার শুধু টিকে যায়নি, সত্যের পরীক্ষায় পেরিয়ে আরও শক্ত হয়েছে। সমাপ্ত।